মোটামুটি শিক্ষিত হওয়াতে আমি লোকেশন ৬৮,০০০ গ্রাম কালেকশন করতে আমার খুব তাড়াতাড়ি হলো, যার দরুন আমি 99 এর ড্রাইভার হিসেবে উপাধি পাইছি। স্বাগত জানাচ্ছি আমাদের ওই পৃথিবীর 20তম এপিসোডে। আমরা দেখতে দেখতে আজকে আমাদের 20টা এপিসোড চলে এসছে। আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে নিরাপদ ড্রাইভিং এবং দায়িত্বশীল ড্রাইভিং। তো এই পর্বে আমরা আহ্বান জানিয়েছি, আমাদের সাথে আমির ভাই আছেন। উনি কিভাবে ওনার ড্রাইভিং এর ক্যারিয়ার শুরু করেছেন এবং এই পর্যন্ত কিভাবে আসলেন এই বিষয়ে আমরা আলাপ করব। ওনার দীর্ঘ 30 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স এবং ওনার ক্যারিয়ারের শুরুর দিকে উনি অনেক দিন যাবত উনি আসলে ভারী যানবাহন, আমরা যেটা হেভি ভেহিকেল হিসেবে চিনি, সেগুলোই চালিয়েছেন। এবং শেষ পর্যায়ে এসে উনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রাতিষ্ঠানিক গাড়ি চালান। তো উনি এখন আর ভারী গাড়ি চালান না, কিন্তু ওনার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকেই আমরা এই ক্যারিয়ার সম্পর্কে ওনার কাছে জানতে চাইব। তো আমির ভাই, ধন্যবাদ আমাদের সাথে হাজির হওয়ার জন্য। আমাদের এই এপিসোডে আমরা তো বিভিন্ন ধরনের ক্যারিয়ার নিয়ে আলাপ করি। তো আপনার সাথে প্রথম যে কোশ্চেনটা আমরা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি এই ড্রাইভিং ক্যারিয়ারে, বিশেষ করে যে হেভি ভেহিকেল ড্রাইভিং এর আপনার মানে লাইসেন্সটা যে আপনি পেয়েছেন, এইটার আসলে হচ্ছে যে প্রসেসটা কি বা জার্নিটা কি? আপনি তো একেবারে প্রথম দিনেই হয়তো হেভি লাইসেন্স পান নাই, আপনি হয়তো একটু আগে লাইট ভেহিকেল চালিয়ে তারপরে আস্তে আস্তে আপনাকে এইটা আনতে হয়েছে। তো এই প্রসেসটা আমাদেরকে যদি একটু বলেন। লাইসেন্সের যে প্রশ্নটা আপনি করলেন, যে আমি হেভি লাইসেন্সটা ডাইরেক্ট পাইনি, আগে লাইট ছিল, তারপরে মিডিয়ামে গেল, পরে হেভিতে গেল। আসলে আমাদের ক্ষেত্রে তখন এই সমস্ত কিছু হয়নি, আমরা সরাসরি হেভিতেই ছিলাম। এটা কিভাবে? আমরা যখন লাইসেন্সের জন্য বিআরটি তে গেলাম, তখন আমাদের কোনো প্র্যাকটিক্যাল বা ভাইভা রিডিং কোনো কিছুই ছিল না। হ্যাঁ, ছিল কি মুখের কথা। আমি যখন 99 এ ড্রাইভিং হিসেবে আখ্যায়িত হলাম, তখন আমি একটা লাইসেন্স করার জন্য তখন কক্সবাজারে বিআরটিএ ছিল না। কক্সবাজারে বিআরটিএ হলো 2000 সালের পরে, 2005 সালের পরে। আমি 2023 সালের দিকে যখন চট্টগ্রাম বিআরটিএ তে লাইসেন্সের জন্য আবেদন করলাম, তখন বোফারের মাধ্যমেই করলাম। হ্যাঁ, যে আমার নাম আমির, যে আমার বাবা অমুক, আমি কক্সবাজারের লোক। হ্যাঁ, আমি ট্রাকের মধ্যে আমি হেল্পার হয়ে ড্রাইভার হলাম, আমি একটা লাইসেন্স করবো। হ্যাঁ, তখন 4,500 টাকা কি 5,000 টাকা মতো নিত। হ্যাঁ, তখন আমি ওই বোকারকে 5,000 টাকা দিলাম। উনি আমাকে লাইসেন্সটা এনে দিল ভুলের মাধ্যমে। ভুল মানে আমার নাম ভুল, বাবার নাম ভুল, অ্যাড্রেস ভুল, হ্যাঁ, ব্লাড গ্রুপ ভুল। আচ্ছা, যাই হোক, তখন তো কোনো ডকুমেন্টারি ছিল না। হ্যাঁ, তখন আমি এসএসসি দেওয়ার পরেই এই জগতে যাওয়া। আপনি হ্যাঁ, কিন্তু সরাসরি কেন হচ্ছে যে এরকম হেভি ভেহিকেলে আগে গেলেন? আপনি তো আগে ছোট গাড়িও চালাতে ইন্টারেস্ট আপনার থাকতে পারতো, আপনি এই ভারী গাড়িতে কেন আসলেন? আমি আমি হেল্পার ছিলাম হেভি গাড়িতে। আমি 96-এ হেল্পারি জগতে যাওয়া। হ্যাঁ, এবং শিক্ষিত, মোটামুটি শিক্ষিত হওয়াতে আমি লোকেশন ৬৮,০০০ গ্রাম কালেকশন করতে আমার খুব তাড়াতাড়ি হলো, যার দরুন আমি 99 এর ড্রাইভার হিসেবে উপাধি পাইছি। আমির ভাই, থ্যাংক ইউ আমাদের পডকাস্টে জয়েন করার জন্য। আসলে আমি যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমি আপনার সাথে অনেকবারই আপনার ড্রাইভিং দেখেছি, একসাথে যেহেতু কাজ করা হয়েছে। আপনার ড্রাইভিং, আমি বাংলাদেশেও ড্রাইভিং করেছি, দেশের বাইরেও ড্রাইভিং করেছি। সেই অভিজ্ঞতা থেকে আমার আপনার ড্রাইভিং আসলে খুবই মানে সেফ মনে হইতো। এটা আমি দেখছি যে আসলে ড্রাইভিং এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার শুধু গাড়ি চালাইতে জানলে হবে না, সেটা হচ্ছে গিয়ে আপনার মানে মাইন্ডটাকে কন্ট্রোল করতে জানতে হবে, আপনার ধৈর্যটা থাকতে হবে। আপনি সেই জিনিসটা মেনটেন করেন, এবং আমি বাংলাদেশে কম ড্রাইভারকেই এই জিনিসটা মেনটেন করতে দেখছি আর কি। তো আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, তারপরেও আমাদের দেশে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। রিসেন্টলি একটা হেভি ভেহিকেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা সবাই জানি যে একটা লরি উল্টে গিয়ে কার অ্যাক্সিডেন্ট, কারের 3-4 জন মানুষ মারা গেল। তো এইখানে আসলে অনেকেই ছোট গাড়ির ড্রাইভারকে দোষারোপ করছে, কেউ বড় গাড়ির ড্রাইভারকে দোষারোপ করছে, কেউ আমাদের রোড সিস্টেমকে দোষারোপ করছে। তো আপনার কি মনে হয় আসলে হাইওয়েতে যে দুর্ঘটনাগুলো ঘটে এগুলোর আসলে মূল কারণ কি? এবং এর জন্য আসলে কারা বেশি দায়ী? এই ক্ষেত্রে
প্রথমত ধরবো হচ্ছে হেভি গাড়ির দিক দিয়ে আমি আসি। যখন আমি হেভি গাড়ি আমার আমার একটা হেভি গাড়ি রাস্তায় চলে, তখন বাংলাদেশের আইন অনুযায়ী গাড়িটা লোডিং হয় না। বাংলাদেশের আইন হচ্ছে হেভি লোডের ক্ষেত্রে 12 টন বা 15 টন, কিন্তু আমার গাড়িতে তখন মাল ছিল 25 টন। হ্যাঁ, যেটা না হলে আমি রাস্তায় কোনো টিপ হিসেবে কিছু পাচ্ছি না। ধরেন আমি কাজ করতে গিয়ে কোনো পাথর লোড করলাম, আর তখন আমার পাথরের ওয়েট এবং বৃষ্টির পানি সহ মিলিয়ে যদি আমি হিসাব করি 25 টনের ওভার, কিন্তু মাল থাকে চাপা। হ্যাঁ, বোঝাই যায় না যে আমার গাড়িতে 25 টন মাল আছে। একমাত্র ড্রাইভার যখন গিয়ার লাগিয়ে যখন টান দেয়, তখন সে অনুমান করতে পারে আমার গাড়ি, খালি গাড়ির ওজন হচ্ছে 10 টন, মাল আছে 25 টন, 35 টন মাল নিয়ে আমি 6 চাকার গাড়ি রাস্তায় ড্রাইভ করতেছি। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে ওবায়দুল সাহেব যখন রাস্তায় রাস্তায় স্কেল নিয়ন্ত্রণ করলো, স্কেল বসালো, হ্যাঁ, তখন ওই স্কেল থেকেও কিন্তু আমি খালি 6 চাকার গাড়ি নিয়ে কিন্তু 28 টন মাল নিয়ে ঢাকা, শুধু মাল, গাড়ি বাদে। গাড়ি ছিল 10 টন। হ্যাঁ, মাল ছিল কি, এই যে কন্ডিশন, যে ইঞ্জিনের যে ব্লক গুলো, ওই ব্লক গুলো ছিল গাড়িতে, এবং স্ক্র্যাপ। আমি নারায়ণগঞ্জ নিয়ে গেছিলাম, আমি নিজেই নিয়ে গেছিলাম। তখন স্কেল আমার 5,000 টাকা ওভার টাকা দিতে হতো, ওভারলোড। তখন গাড়িটা স্কেল হইতো, স্কেলের বাইক দিয়ে চলে যেত। হ্যাঁ, তাহলে এই যে অ্যাক্সিডেন্টের বিষয়টা, যে সমস্ত ছোট গাড়ি করুন রাস্তায় চলাচল করে, এই গাড়িগুলো হচ্ছে খুব হালকা গাড়ি। আর একটা লোড গাড়ি থেকে যদি কোনো একটা হালকা গাড়ি সাইড চাই, হ্যাঁ, লোড গাড়িটা খাস করে ওনাকে সাইড দিতে অক্ষম। রাস্তার পজিশন এবং ওনাকে যে আমি সাইড দিব, ওই স্পেসটা পাইতে আমার একটু টাইম, কিন্তু ওই সময় হালকা গাড়ির যিনি ড্রাইভ করতেছেন উনি দিতে চান। ওনার নিয়ম হচ্ছে কি, আমি আগে যাবো, যে কোনো কায়দায়। আমার গাড়িটাকে আমি, আমার একটা হেভি গাড়ি, আমি যে নির্দিষ্ট জায়গায় গিয়ে ওনাকে যে দিব, কোন টাইম উনি দিতে পারেন। তার জন্য উনি হয় বাম সাইড দিয়ে চলে যেতে পারতেন, না হয় ডাউন সাইড দিয়ে চলে যেতে পারতেন। তো আমির ভাইয়ের কথা থেকে আমি আসলে যে আমরা যেই মানে যেই জিনিসটা ফুটে আসছে সেটা হচ্ছে আসলে ড্রাইভিং করার সময় ড্রাইভিং সেন্সটা হচ্ছে সবচেয়ে বড়। সেটা সে লাইট ভেহিকেল হতে পারে, সেটা হেভি ভেহিকেল হতে পারে। এটার জন্য আমি বলবো আমাদের বিআরটিএ তে যে লাইসেন্সিং সিস্টেম, এটাই আমার একটা দায়ী। কারণ হচ্ছে আপনার যখন লাইসেন্সটা দিচ্ছে তারা তারা আসলে ড্রাইভারকে কতটুকু চেক করছে। যেমন আমাদের দেশের বাইরে একটা ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে আপনাকে একটা সাইকোলজিক্যাল টেস্ট দিতে হয়। সাইকোলজিক্যাল টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনি যখন রোডে থাকতেছেন তখন আপনি ড্রাইভ করার সময় আপনার সেন্সটা কতটুকু কাজ করতেছে, আপনি একটা যন্ত্র চালাচ্ছেন এবং এই যন্ত্রটাকে আপনার কন্ট্রোল করতে হইলে আপনার নিজের মাইন্ডকে আগে কন্ট্রোল করতে জানতে হবে। সো এই জায়গাটায় একটা গ্যাপ আছে আমার মনে হয়। কারণ আমাদের দেশে বিআরটিএ লাইসেন্স আমি যতটুকু জানি টেস্ট দিয়ে লাইসেন্স নিয়েছে আমার মনে হয় খুব কম কম সংখ্যক মানুষ। অনেকেই মানে ওই যে জাস্ট একটা অন্য একটা ওয়েতে টাকা পয়সা দিয়ে লাইসেন্স হাতে পেয়ে গেছে। সো এই রোড সিস্টেমের সম্বন্ধে অত ভালোভাবে অবগত না, এটা একটা বিষয়। আর লোড গাড়ির ক্ষেত্রে যেটা বললেন আপনি, হ্যাঁ, এখানে আমাদের সিস্টেমের একটা মানে ফল্ট আছে। সেটা হচ্ছে যেখানে আমাদের স্কেলিং করা আছে, এই স্কেলিং এর বাইরে গিয়ে আমরা ওভারলোড মানে ওভারলোডেড ভেহিকেল আমরা ছেড়ে দিচ্ছি। তো এটা একদিক দিয়ে হচ্ছে রাস্তার ক্ষতি হচ্ছে, আরেক দিক দিয়ে হচ্ছে সেই ড্রাইভারটা এই হেভি ভেহিকেলটা সে ইউজ টু 25 টন নিয়ে ড্রাইভ করতে। সে জানে যে আমি এই মানে এই লোডটা নিয়ে গাড়ি চালাইলে আমার এই জায়গায় ব্রেক করলে আমি কত মিটার দূরে গিয়ে গাড়িটা দাঁড়াবে। কিন্তু যখনই সে এই 25 টনের জায়গায় 28 টন হয়ে যাচ্ছে, 30 টন হয়ে যাচ্ছে, সে তখন ওই ওই জায়গায় ব্রেক করলে কিন্তু আর আগের মানে তার যে থিঙ্কিং ওই অনুযায়ী গাড়িটা ব্রেক করতেছে। তো এখানে অনেকগুলো বিষয় আছে যে ড্রাইভারের শিক্ষার বিষয়টা। আমাদের দেশে ড্রাইভিংটা আসলে খুবই আমার মনে হয় আন্ডাররেটেড একটা বিষয়। যে ড্রাইভিং পেশাকে আমরা খুব একটা ভালো চোখে দেখি না, সরি টু সে। কিন্তু এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রফেশন। এবং আমি শুধু বাংলাদেশেই দেখেছি, কিন্তু দেশের বাইরে
যে কয়টা দেশে আমার অভিজ্ঞতা আছে সব জায়গায় ড্রাইভিং প্রফেশনটা আসলে অনেক মানে গুরুত্বপূর্ণ একটা প্রফেশন হিসেবে দেখা হয়। ধন্যবাদ রাব্বি ভাই। তো আমির ভাই, আপনি তো অনেকদিন ধরে গাড়ি চালান। এখন আপনার পেশা নিয়ে আসলে সামাজিক একটা ইয়েতে, আমরা তো আসলে ড্রাইভার যারা আছেন, বিশেষ করে যারা ভারী গাড়ি চালান, সমাজে কিন্তু তাদের একটা মূল্যায়ন স্বাভাবিকভাবেই আমরা হয়তো দেখি না সব জায়গাতে তারা খুব বেশি ভালো মূল্যায়ন হন, বা খুব ভালো ভালো জায়গাতে তারা কিন্তু ইনভাইটেড হন, এরকমও কিন্তু আমরা আসলে অবজারভেশন কখনো হচ্ছে যে দেখিনি। তো আবার আমরা কিন্তু এটাও হচ্ছে যে জানি যে যারা আসলে হচ্ছে যে লং রুটে এই ধরনের ভারী গাড়ি চালান, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণ আর্থিক সচ্ছলতা থাকার কথা, এবং তারা কিন্তু যারা মোটামুটি প্রতিষ্ঠিত, তারা কিন্তু যথেষ্ট তাদের পরিবার পরিজন নিয়ে, সন্তান সন্ততির লেখাপড়া দিয়ে তারা কিন্তু একটা ভালো অবস্থানে থাকার কথা আর্থিক দিক থেকে। তো এই জায়গাটাতে আপনাদের এই সামাজিক মূল্যায়ন বা আর্থিক মূল্যায়ন, এই জায়গাটাতে আপনার কোনো বক্তব্য আছে কিনা? জি, অবশ্যই আছে। প্রথমত আমি রাব্বি ভাইয়ের বিষয়ে যাব, যেটা উনি বললো যে আহ, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের আহ, রাস্তার পজিশন এবং গাড়ি ড্রাইভের পজিশন, লাইসেন্সের পজিশন। বর্তমানে আমার 2023 সালে যখন আমার লাইসেন্সের রেনুতে আমি গেলাম, হ্যাঁ, ওই বিষয়ে আমি একটা মিনিট বলবো। সেটা হচ্ছে আগের তুলনায় বিআরটিএ অনেক আপডেট হলো। হ্যাঁ, একদম হয়নি তা না। সেটা হলো আমাকে ডোপ টেস্ট করানো হলো। আমি কিন্তু পান সিগারেট কিছুই খাই না, হ্যাঁ, কিন্তু ওই ডোপ টেস্টের আওতায়ও আমার সরকারি ভেট, সরকারি যে ফি, তার বাইরেও আমার টাকা দিতে হলো। যাই হোক, সেটা মূল বিষয় না। তবে আগের তুলনায় বিআরটিএ অনেক আপডেট হলো। আমি নিজেই বড় গাড়ি দিয়ে ট্রেনিং দিলাম, ফিল্ড টেস্ট দিলাম, হ্যাঁ, রাইটিং দিলাম, এবং লুক টেস্টের যে রিপোর্ট তা দিলাম। তবে এইভাবে যদি আগে হতো, আমার মনে হয় আগে আমরা আমাদের যে চালান, হ্যাঁ, আমরা 96 বা 95 বা 90 থেকে যারা আমরা ড্রাইভ করছি হেভি গাড়িতে, আমরা শতকরা 95 জন ছিলাম অশিক্ষিত। মুষ্টিময় দুই একজন ছিল হয়তো শিক্ষিত, যারা স্কুল থেকে উঠে আসছে। হ্যাঁ, এই ড্রাইভিং পেশাটাকে আমরা যারা শিক্ষিত দুই একজন তারা প্রফেশনাল মনে করতাম। তবে অধিকাংশ ছিল অশিক্ষিত। বর্তমানে যারা ড্রাইভ করতেছে তারা কিন্তু অধিকাংশই শিক্ষিত, কিন্তু অ্যাক্সিডেন্টের মাত্রা বেশি। কারণ কেন আপনি আগে যাবেন, আমি আগে যাব, দুজন মহিলা বাচ্চা নিয়ে দাঁড়াই আছে, ওনারা স্কুলে যাবেন, রাস্তাটা পার হবেন, শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন, ছোট গাড়ি বলেন বড় গাড়ি বলেন, কেউই তাদেরকে স্যাক্রিফাইস করতে পারে তারা রাস্তাটা পার হবে। যেহেতু মহিলা মানুষ, আমরা একটু ওয়েট করি, ওনারা চলে যান। এই হিউম্যানিটি, এই মানবতা আমাদের কাছে নাই। তারাও তারাও দূর দিল, আমরাও সামনে অগ্রসর হলাম, অ্যাক্সিডেন্ট বাধ্যতামূলক হয়ে গেল। আপনি যে প্রশ্নটা করলেন ভাইয়া, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যারা বর্তমানে হেভি গাড়িতে আছি, আমরা হচ্ছে কমিশন ভুক্ত। এরকম কমিশন, আমাদের বেতন ধরা হয় মাসে 1800 টাকা, ড্রাইভার 1200, হেল্পার 600, 1800 টাকা। চলিত বেতন হচ্ছে ব্রিটিশ থেকে, সেটা স্বাধীনের আগে থেকে হয়তো। আমি যে আমলে গেছি তখন আমার বেতন ছিল হলো 400 হেল্পারে। ওরাই ছিল 30 টাকা, ওরাই মানে খাবার, 3 বেলা খাবার। তখন তো আপনার সবজি ডিম দিয়ে 8 টাকা 10 টাকা দিয়ে পেট ভরে খাওয়া যেত। ওই রুলস 2005 সালে এসেও দেখি হেল্পার ড্রাইভার 150 টাকা খোরাই, 1800 টাকা বেতন। তখন আমরা চলি কি করি? আমাদের এই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গাড়ি চালিয়ে এসে আমাদেরকে কমিশন দিত শতকরা 10 টাকা করে, তাও খরচ বাদ দিয়ে। ধরেন আমি 50,000 টাকা ভাড়া নিলাম, আমার 30,000 টাকা খরচ চলে গেল তেলে, ব্রিজে, লেবারে এবং রাস্তার যে ট্রাফিক খরচ যাই এভরিথিং, হ্যাঁ, সবগুলোর মধ্যে গিয়ে আমার 30,000 টাকা চলে গেল, 20,000 টাকা থাকে। ওই 20,000 টাকার উপরে শতকরা 10 টাকা করে যে কয় টাকা আসে, সে কয় টাকা আমাকে কমিশন দিল। ধরেন 20,000 2,000, না, হাজারে যদি 100 হয়, তাহলে 20,000-এ 2,000 টাকাই হয়। হ্যাঁ, ওই 2,000 টাকা থেকে ধরেন আমি হেল্পারকে 500 টাকা দিলাম, আমি 1500 টাকা নিয়ে চলে আসলাম। কিন্তু আমার ঘাটতি গেল। হ্যাঁ, তখন আমার বাধ্য হয়ে চুরি করতে হয়। কিরকম চুরি? আমি বেনাপোল থেকে গাড়ি নোট করলাম, ঢাকা সদরঘাটে পেঁয়াজ নামবো। হ্যাঁ, আমি পেঁয়াজের ভাড়া নিলাম 18,000।
মালিকরে বললাম যে ভাই একটা টিপ পাইছি, এই টিপটা তো বলতেছে ওনারা 13,000। হ্যাঁ, ওখান থেকে 1,000 টাকা বা 2,000 টাকা চালান খরচ যাবে, আপনি 11,000 টাকা পাবেন, আমি নিবো কিনা। তাই উনি আমাকে বললো যে ওখানে কি পয়সা থাকবেন, যে নিয়ে চলে আসেন। কিন্তু আমি যে 5,000 টাকা ওনার অজান্তে চুরি করলাম, ওই চুরির টাকাটা কিন্তু ওনারই। কিন্তু আমি আমার ঘাটতি মেটানোর জন্যই ওই টাকাটা চুরি করা। যার ধরুন আমি হেভি গাড়ি ড্রাইভ করা ছেড়ে দিলাম। সেটা হলো 2012 সালে যখন আমি নামাজ কালাম করলাম। আমি এর আগে কিন্তু নামাজ কালাম করতাম না। হ্যাঁ, যে করা সম্ভব হতো না। কারণ 5 দিন আদো আগা, কোথায় ঘুমাচ্ছি কোথায় খাচ্ছি, ট্রাকের নিচেই তো ঘুম। হ্যাঁ, দিনের বেলায় ধরেন কোনো গাছের ছায়ে বসলাম, ট্রাকের নিচে মাদুরা বিছাইয়ে ওখানে ঘুম পারলাম। কারণ তখন তো আমি 5 দিনের উর্গুমা, 3 দিনের উর্গুমা, ড্রাইভার তো আমি একজন। আর খরচ বাদ দিয়ে 10 টাকা কমিশন নিয়ে সাথে একজন ড্রাইভার রাখবো তো সম্ভব না। ওনাকে বেতন দিতে হবে না? হ্যাঁ, ঘুরে এসে যদি 3,000 টাকা যদি দুজনে ভাগ করি, তাহলে তো আমিও মরা উনিও মরা। হ্যাঁ, আর আমি তো খুশি হলো না যে ঘুরে এসে ওনাকে 1,500 টাকা দিলে বা 1,000 টাকা দিলে। এই জন্যই আমি একাই তো এই যে টেকনাফ থেকে গাড়ি ছাড়লাম, 3 দিনে পৌঁছালাম পঞ্চগড়। পঞ্চগড় মালাল লুট করে দিল্লিতে গিয়ে একটা লুট করলাম, ঢাকায় আসবো। আমি ঘুমালাম কোথায়? এই অ্যাক্সিডেন্টের মূল কারণ, হেভি গাড়ি অ্যাক্সিডেন্টের মূল কারণ হচ্ছে প্রথমত ঘুম। ড্রাইভার ঘুম পর্যাপ্ত যাইতে পারে না কোথাও, খাইতে পারে না, ধুইতে পারে না, শুইতে পারে না। সে তো মানুষ, মেশিন না। মালিকরা ফোনের উপরে ফোন, আরে ভাই ট্রিপ একটা তো আপনার 8 দিন চলে গেল, আপনার কিস্তি চলে আসতেছে, আমি কিস্তি দিব কি করে? কি সেই প্যারা শুইবে? হ্যাঁ, মাল বললে নামানোর টেনশন, নামালে ভরার টেনশন, আসলে যাওয়ার টেনশন, গেলে আসার টেনশন। এই 24 আওয়ার্স এইটা আমার এয়ারপোর্ট হয়ে গেল, এই চলে গেল এই টেনশনের কারণে। হ্যাঁ, আমি কিন্তু পর্যাপ্ত এই 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 লাইফটা আমি মনে করি না যে এটা কোনো লাইফ। হ্যাঁ, এটা হচ্ছে একটা মানব মেশিন হিসেবেই পরিচালিত। তো আপনি যেটা বললেন যে আমাদের যে ঘাটতি, হ্যাঁ, আমাদের ঘাটতি আসলে সারা বছরই ছিল। আমরা চুরি করতে পারলে চলতাম, চুরি করতে না পারলেই পাও মারা। কারো কাছে চাইতাম যে আমার 500 দে, 1,000 দে, টিপ ঘুরে আসলে দিয়ে দিব। পুরা পয়সা তো থাকে না। হ্যাঁ, টিপ যাইতে 10 দিন টাইম হলেও আমার পকেট খালি, কিছুই নেই। ওই যে আরামে আরাম নেই, চলে গেল। হ্যাঁ, এখন এইভাবেই হচ্ছে হেভি গাড়ি ড্রাইভিং যারা করে, হ্যাঁ, তাদের জীবন এইভাবেই। আপনি একজন খেয়াল করে দেখেন, তারা 5 দিনও দাঁত ব্রাশ করে না। সম্ভব হয় না, সময় পায় না। হ্যাঁ, এই যে গোসল, কয়দিন আগে গোসল করলো তার কোনো হদিস নেই। মালের উপরে ঘুমায় পড়লো, গাড়ির নিচে ঘুমায় পড়লো, কোনো মসজিদের বারান্দায় ঘুমায় পড়লো। হ্যাঁ হ্যাঁ, হেল্পার ডাক দিল যে ভাই 2 ঘন্টা হয়ে গেল, ঘুমালেন, উঠে উঠে উঠে। হ্যাঁ, উঠেই দূর, কোথায় মুখে পানি দেওয়া, কোথায় দাঁত ব্রাশ করা, কোথায় খাওয়া। ওই যে ঢাকা পার হইতে হবে নির্দিষ্ট টাইমের ভিতরে, 1 ঘন্টা বেশি ঘুমাই ফেলছে। হ্যাঁ ভাই, এখন কি করবো, সারদানে তো ধরবে। এই সারদানের টেনশন হইলো বড় টেনশন হেভি গাড়ি ড্রাইভার। তারজানরে যদি আমি হাতে পায়ে যদি পায়ে ধরেও মরি, তাও বলবে না যে না দেয়, দাও। হ্যাঁ, 500 জায়গায় 5,000 রেখা। আমি 2012 সালে যখন হেভি গাড়ি ছাড়তেছিলাম, তখন আমি শুধু 56,000 টাকার রেখারে সারজানের বিল দিলাম হইলো শুধু নামাজের। মদনপুর দাঁড়িয়ে, মসজিদের সামনে দাঁড়িয়ে আমি নামাজে গেলাম, সেই রেখার হাতির। হ্যাঁ, যে স্যার আমি তো একটু নামাজে গেলাম, কয়টা তো নো পার্কিং ছিল। স্যার আমি শুধু 5টা মিনিট নামাজটা পড়লাম। কয় নামাজ, এটা কি নামাজ পড়ার জায়গা? তো স্যার এখন কি করতে হবে? 5,000 টাকা রেখার ভাড়া, এই 3,000 টাকা তোমার জরিমানা, 8,000 টাকা। প্রথম 2 একবার মালিককে হিসাব দিলাম যে রেখারে লাগালো, হ্যাঁ, এখন কি করবো, ওনারা তো জরিমানা দিতে হবে। আচ্ছা, 2 একবার মানলো। হ্যাঁ, কিন্তু পরে করে দেখি আর মানে না। তখন ওনারা বললাম যে আমি একটু নামাজে গেছিলাম, হ্যাঁ, এই কারণে এই সার্জানি সে আমাকে জরিমানা করলো। হ্যাঁ, কয় তুমি যদি এত আলেম ওলামা হো, তাহলে মসজিদ ঢুকে বসে থাকো। ওই দিনে আমি ইস্তফা দিলাম যে আমি আর হেভি গাড়ি চালাবো। হ্যাঁ, তাহলে এই যে কষ্টগুলো না, আমাদের হেভি গাড়ির ড্রাইভারের কষ্টগুলো। এখন আমি যেখানে কাজ করি, এখানে যে আহামরি বেতন পাচ্ছি আমি না, কাঠপাটিল হয়ে আমি কাজ করতেছি। যখন আমি ক্রিস্টানিটি ছিলাম বা অন্য অফিসিয়াল ছিলাম, হ্যাঁ, তখন আমার যে স্যালারিটা পর্যাপ্ত ছিল। আমার 3টা বাচ্চা, আমরা স্বামী স্ত্রী 2 জন, আমরা 5 জনের ফ্যামিলি। আমার বাবা মা নাই। হ্যাঁ, মোটামুটি চলতাম, কিন্তু এখন এক বেলা না খেয়ে থাকি।
যা ইনকাম হচ্ছে তা দিয়ে সংসার চলে না। 20,000 টাকা স্যালারি দেয়, 3,000 টাকা রাস্তায় খরচ যায়, অটো ভাড়া, হ্যাঁ, দুপুরে কিছু খাওয়া। তাহলে এই যে 15-16 হাজার টাকা দিয়ে কিভাবে সংসার চলে বলেন? এখন হচ্ছে কাঠ মিটার। আগে 1 মাসের বিল বাকি রাখা যেত, এখন তো টাকা শেষ হয়ে গেলে রাতে 2টা বাজে বিদ্যুৎ নাই। আবার কারো কাছে ভাত মার চেয়ে যদি কাঠ ঢোকালে বাসায় বিদ্যুৎ আসে, নাহলে না। আমাদের কষ্টগুলো আসলে, হ্যাঁ, মোটরযানে যারা জড়িত, হ্যাঁ, হেভি গাড়িতে যারা ড্রাইভিং হিসেবে আসছিল বা যারা এখনো গাড়ি চালাচ্ছে, হ্যাঁ, এত বেশি সুখে আছে না। পেট আছে বিদায় কাজ করা লাগতেছে, করতেছে। একটা অ্যাক্সিডেন্ট, এই যে রাস্তায় যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, এখানে কি শুধু হেভি ড্রাইভার একাই দায়ী? অন্য কেউ কি দায়ী ছিল না? হ্যাঁ, কিন্তু শোটা গেল হচ্ছে হেভি ড্রাইভারের উপরে, কারণ সে দুর্বল। হ্যাঁ, এই যে বিশেষ করে যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, এই যে পরিবহন গুলো যারা চালাচ্ছে, হ্যাঁ, এই চালানি গুলো কি কোনো গাড়ি চালানো? যে দুইজন স্কুলের বাচ্চা স্কুলে যাচ্ছে, রাস্তার পাশে পানি জমানো, সে ঠিরিস করে উপর দিয়ে গিয়ে বাচ্চাগুলো যে ভিজাই দিল, বাচ্চাগুলো কি আর স্কুলে যেতে পারলো? পারলো না তো। এই যে মেন্টালিটিটা, আমি যে স্টার্টিং এ বসে যাচ্ছি, ওই কাজটা কি আমার মাথায় করতেছে না? কারণ আমার মন হচ্ছে আমি কি পথে উড়ে গিয়ে এগুলো ডাউনলোড আনলোড করে আবার নোট করে চলে আসি। কারণ একটা ট্রিপ যদি ঘুরতে পারলে আমি 2,000 টাকা বেশি পেলাম, ওইটাই আমার মাথায় সবসময় কাজ করতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে অনেকগুলো বাস্তব বিষয় আসলে আমরা জানতে পারলাম। আসলে আপনি 2012 সালে হেভি লাইসেন্স, হেভি ভেহিকল থেকে এখন ছোট গাড়ি চালাচ্ছেন গত লাস্ট 10-12 ইয়ার্স, এবং আমার মনে হয় আপনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করছেন, সেটা ডিরেক্ট হোক কিংবা থার্ড পার্টির মাধ্যমে হোক। তারপরে একজন ড্রাইভার হিসাবে আপনার একটা মূল্যায়ন, আপনি গত লাস্ট 10 ইয়ার্স ধরে মোটামুটি আপনি বুঝতে পারছেন যে না, আপনার প্রফেশনেরও একটা ভ্যালু আছে। তো এই জিনিসটাই সবচেয়ে বড় ব্যাপার আর কি, যে আপনার মধ্যে যেই থিঙ্কিংটা আসছে, এই জিনিসটা আসলে আমাদের সব ড্রাইভারের মধ্যে আসা উচিত। কারণ এই শুধু ড্রাইভারের মধ্যে আসা উচিত না, আমাদের যারা পলিসি মেকার আছে, আমাদের গভর্নমেন্ট লেভেলে যারা কাজ করতেছেন, আমাদের নীতি নির্ধারক যারা আছেন, তাদের মধ্যে এই জিনিসটা আসা উচিত যে একটা প্রফেশন, ড্রাইভিং যে প্রফেশন, এই প্রফেশনকে আমরা সবসময় ছোট করে দেখতেছি, কিন্তু ড্রাইভিং প্রফেশনটা মানে এটা আসলে প্রথমত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পেশা। এটা ছাড়া আমাদের আসলে চলার কোনো সুযোগই নাই। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই পেশায় যারা আছেন তাদের ফিজিক্যাল যে একটা চেষ্টা, সেটার সাথে মানসিকও একটা বিষয় জড়িত থাকে, এবং সেই জিনিসটাকে আমাদের সবসময় পরিচর্যা করা আসলে উচিত। আর তা না হলে আমার মনে হয় সামনের দিকে এই ড্রাইভিং পেশাটা মানে এটার যে লেভেল, এই লেভেলটা আরো নিচের দিকে যাইতে থাকবে। কারণ বাইরের দেশের সাথে আমরা তুলনা করলে অবশ্যই আমরা বাংলাদেশের ড্রাইভারদেরকে মানে খুব একটা ভালো অবস্থানে দেখি না বা দেখতে চাই না। সো লাস্ট কোয়েশ্চেন, এটা আসলে আপনার এত গত 20-25 বছরের, আরো বেশি 30 বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থেকে যদি আপনি একটু বলেন যে আসলে এই যে দুর্ঘটনাগুলো ঘটতেছে, এই দুর্ঘটনাগুলো আসলে যদি আমরা কমাতে চাই এবং ড্রাইভারদের নিরাপত্তাটাও যদি নিশ্চিত করতে চাই, কারণ ড্রাইভার সে মাথায় সবসময় থাকতেছে যে আমার একটা ট্রিপ নামাই দিয়ে আরেকটা ট্রিপ নিয়ে আসতে পারলে আমার 2 টাকা বেশি পাবো, তার মানে আমার ফ্যামিলিটা সচ্ছলভাবে চলতে পারবে। ওই যে সেন্সটা, এই জিনিসগুলোকে যদি ওভারঅল যদি আমরা চিন্তা করি যে এই কি কি আসলে পদক্ষেপ নেওয়া যেতে পারে, আপনার কি মনে হয়? আপনার ধারণা থেকে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ওই হিসেবে যদি প্রথমত আমি বলবো মোটরযান আইন এবং ট্রাফিক আইন বাস্তবায়নতা, 1 নম্বরে ওটা, 1 নম্বর বললাম যে আইন এবং ট্রাফিকের যে নিয়ম, হ্যাঁ, এটা 1 নম্বরে কিন্তু আপনার উঠে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা রাস্তায় চলাচল করছি, গাড়ি নিয়ে ড্রাইভ করে হোক করে হোক, আমাদের ভিতরে ধৈর্যতা, ধৈর্যতা হচ্ছে একজন লোক না বুঝে সে আমাকে ওভারটেকিং কাছাকাছি চলে আসলো কিন্তু করতে পারেনি, ওই মুহূর্তে আমার দরকার ওনাকে সুযোগ দেওয়া।
হ্যাঁ, কিন্তু আমি যদি রাগান্বিত হয়ে কেন আপনি এত ব্যস্ত হয়ে আমাকে ওভারটেক করা দরকার, হ্যাঁ আমি আপনাকে ওভারটেক করতে দিব না, তার মানে আমিও টানতেছি উনিও টানতেছে, তাহলে নিশ্চয়ই ওখানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ, যখন আমি সহমর্মিতা হয়ে ওনাকে সুযোগ দিলাম যে আচ্ছা ঠিক আছে আপনি চলে যান, হ্যাঁ উনি যখন আমাকে ওভারটেক করে ঠিকই লাইনে চলে আসলো, একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেল। এই যে সহমর্মিতা, হ্যাঁ আমাদের ভিতরে সবার ভিতরে আনা প্রয়োজন। আর যারা নিজস্ব গাড়ি বা অফিসিয়াল গাড়ি যারা চালাচ্ছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আশা করি তারা কেউ অশিক্ষিত না, তারা শিক্ষিত লোক। হ্যাঁ ওনাদের অক্ষর জ্ঞান আছে এবং রাস্তার যে দুর্ঘটনাগুলো ওনারা খেয়াল করতেছে। হ্যাঁ কিন্তু এর পরেও হ্যাঁ যে ওনাদের ভিতরে যে অধৈর্যতা, হ্যাঁ যে আমি আমার অফিস 9টায়, আমি ঠিক বেরোলাম হলো 8টা 50-এ, কিন্তু ওই রাস্তাটা আমার 3 মিনিটের, কিন্তু আমার ওখানে হয়তো এমন সময় হয় যে 20 মিনিটও লাগতে পারে। হ্যাঁ কিন্তু তখন উনি করে কি যে আমি লেভেল লেভেল টাইম নিয়ে বেরিয়ে কি বাম দিয়ে যাবে না ডান দিয়ে যাবে, রং দিয়ে যাবে না রাইট দিয়ে যাবে, উনি অস্বস্তির মধ্যে করে যেহেতু ওনার ফিঙ্গার দিতে হবে জাস্ট টাইমে। হ্যাঁ এটাও একটা দুর্ঘটনার মূল কারণ, যে অধৈর্যতা। উনি আমি আমার সামনে যে একটা হেভি গাড়ি সামনে দিয়ে যে একটা পরিবহন আসতেছে, আমি এই গাড়িটা ওভারটেক করতে পারবো কিনা সেটা ওনার মাথায় কাজ করে না। ওনার মাথায় কাজ করে হলো 9টার ভিতরে আমার ফিঙ্গার দিতে হবে, যে কোনো উপায় দিতে হবে। এটাও একটা মূল দুর্ঘটনার মূল কারণ। এই ক্ষেত্রে আমি আমার কথা হলো সবার কাছে আমি এটাই আশা করবো যে আমরা সবাই ধৈর্য সহকারে, হ্যাঁ সেটা বড় গাড়ি ছোট গাড়ি হোক, অফিসিয়াল হোক নন অফিসিয়াল হোক, হ্যাঁ আমরা ধৈর্য সহকারে একজন একজনকে স্যাক্রিফাইস করে, কেউ বুঝে ভুল করে কেউ না বুঝে ভুল করে, হ্যাঁ আমরা যারা বুঝে ভুল করি তাদের সংখ্যাটা যাতে কমে। হ্যাঁ দেশে যাইতে চাচ্ছে যাক, কেন আমি ওনাকে ওই স্যাক্রিফাইসটা করতে এগ্রি? হ্যাঁ সেও তো আমার মতন একজন চালক, ধরতে গেলে আমার বলি সে নিজের গাড়ি নিজে চালাচ্ছে, আমি অন্যজনের চাকরি করে চালাচ্ছি, দুজনেই তো আমরা চালক, এখানে তো কোনো অফিসার এবং নন অফিসার নাই। হ্যাঁ কিন্তু উনি কেন মনে করে যায় ড্রাইভার বাচ্চা ড্রাইভার, তুই তোর কাছে সাইড চাইছিস তুই দেখোস নি, এই কথাটা কেন বল? এটা তো খুবই দুঃখজনক। উনি নিজের গাড়ি চালাচ্ছেন বলে যে একজন চাকরিজীবী ড্রাইভার ওনার কি মূল্য মোটেই নাই, ওনাকে কি মূল্য দিয়ে কথা বলা যায় না? এই কষ্ট করুন বর্তমানে রাস্তায় আসলে খুবই, আমরা তো এখনো রাস্তায় আছি, রাস্তায় গাড়ি চালাচ্ছি। হ্যাঁ একজন মহিলা দাঁড়িয়ে আছে রাস্তা পার হওয়ার, ওনাকে একটু সুযোগ দিই। দুটা বাচ্চা যাচ্ছে, রাস্তার পাশে পানি আছে, একটু ব্রেক করে যাই। হ্যাঁ এই কাজগুলো আসলে যারা যে চালকগুলো করতেছে সংখ্যা খুবই কম। তবে আমি আশা করবো সবার কাছে, হ্যাঁ যে রাস্তার সিচুয়েশন বুঝে সবাই গাড়িটা নিয়ন্ত্রণ করুক, সেটা জোরে হোক সেটা আস্তে হোক। হ্যাঁ যে এখানে হাসপাতাল, এখানে মসজিদ, নামাজ হচ্ছে, এখানে স্কুল, হ্যাঁ হর্নের উপরে পা দিয়েছে ব্যাস, কেন রে ভাই? রাস্তায় সামনে যাও, একটু ধৈর্য ধর, ক্লিয়ার হোক, এখানে তো কেউ ঘুমাই পড়ে নেই, সবাই যাবে। হ্যাঁ দেখতেছে যাম, তারপরে হরন ছাড়ি না আমরা। এটাই আমার বলার ছিল ভাই। না, অনেক ধন্যবাদ ভাই, আপনি অনেক সুন্দরভাবে অনেক কিছু বলছেন। আমরাও আসলে হচ্ছে যে এই যে ছোট ছোট গল্পগুলো, এই যে মানুষের বিভিন্ন অভিজ্ঞতাগুলো, ভালো অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে তো আমরা মানুষ। তো এই অভিজ্ঞতাগুলোই আসলে তুলে ধরাটা আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য। তো আশা করি আপনিও আমাদের চ্যানেল দেখবেন, বা হচ্ছে যে অনেক জায়গায় শোনাও যায়, ইউটিউবের মিউজিক অপশন আছে, অ্যাপল মিউজিক আছে, বা স্পটিফাই, অ্যামাজন মিউজিক, এইসব যে প্ল্যাটফর্ম আছে, আপনার, আপনি যদি না পারেন, আপনার ছেলে মেয়ে কেউ যদি পারে, তাদের মাধ্যমে আপনি হয়তো হচ্ছে যে এটা শুনতে পারেন। আর একেবারে ইউটিউবে তো আছেই, ভিডিওতে দেখতে পারবেন। তো আপনার সাথে কথা বলে আমরা আসলে খুবই ভালো লাগলো। তো এই পর্যন্ত আমার দিক থেকে শেষ করে দিচ্ছি। শেষ করবে রাবি ভাইকে ধন্যবাদ জানাই, ভাই আপনাকেও ধন্যবাদ জানাই। আমার এই যে এই কথাগুলো না আমার আরো 10 বছর আগে তুলে ধরার ইচ্ছা ছিল, হ্যাঁ কিন্তু আমি কোনো প্ল্যাটফর্ম পাইনি এবং কথা বলার স্বাধীনতা পাইনি। হ্যাঁ আজকে পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। থ্যাংক ইউ সো মাচ। আমি আমির ভাইকে মানে বিশেষভাবে ধন্যবাদ জানাবো, কারণ আমির ভাই যেভাবে আসলে ড্রাইভিং প্রফেশনের বাস্তব দিকগুলো তুলে ধরেছে, আমার মনে হয় মানে আমরা
খুব কম লোকজন আছে যে আসলে নিজের প্রফেশনটার মানে ড্রব্যাক গুলো এত সুন্দরভাবে আমাদেরকে মানে বলেছে আর কি এ পর্যন্ত। কারণ বাস্তবতাটা তো আসলে দেখা যায় না। যে যেই প্রফেশনে থাকে সেই কেবল তার প্রফেশনের পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো সবচেয়ে ভালো জানে। তো আমরা আসলে আজকে অনেক কিছুই জানতে পারলাম যে আসলে আহ, বাংলাদেশের ড্রাইভিং প্রফেশনটা আসলে ক্যারিয়ারটা কেমন, এবং তাদের যে আর্থসামাজিক যে দিকগুলো আমরা দেখলাম যে আসলে তাদের টানাপোড়েনটা কোথায়, যে অ্যাক্সিডেন্টের সাথে যে তাদের একটা মানে সোশ্যাল বলি ইকোনমিক্যাল বলি একটা বড় একটা কানেকশন রয়েছে। সবসময় তাদের মানসিক একটা টেনশনের মধ্যে থাকতে হয়। এর পাশাপাশি আমাদের রুলস রেগুলেশনে অনেক গ্যাপ আছে, আমাদের রোড সিস্টেমে অনেক মানে ফল্ট বলবো। কারণ এটা আসলে মানে কোন সিস্টেমে আসলে আমাদের দেশের হাইওয়ের কিছু কিছু ইউটার্ন যদি আমি বলি, মানে এরকম ইউটার্ন হওয়ার কোনো মানে প্রশ্নই আসে না। যে অ্যাক্সিডেন্টটা যে মানে রিসেন্ট যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এখানে যে ইউটার্নটা আছে এই ইউটার্ন ওয়ার্ল্ডের কোথাও নাই। মানে আপনি যখন একটা হাইওয়েতে মিনিমাম স্পিড থাকে 60 to 80, এই জায়গাতে আপনাকে ইউটার্ন করতে হলে আপনাকে হয়তো লুপ ইউজ করতে হবে, কিংবা আপনাকে হচ্ছে ইন্টারচেঞ্জ মানে ওয়েতে আপনাকে হচ্ছে মানে ইউটার্নের ব্যবস্থা করতে হবে। তার মানে সে হচ্ছে সেফলি ইউটার্নটা করতে পারবে। কিন্তু আমাদের ওই ব্যবস্থাই নেই। তাহলে আমাদের যদি এই ব্যবস্থাটা না থাকে, আমরা যতই বলি ড্রাইভার, বড় গাড়ির ড্রাইভারের দোষ, ছোট গাড়ির ড্রাইভারের দোষ, আসলে আমাদের মানে ওভারঅল স্ট্রাকচারে অনেক প্রবলেম রয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ আরেকবার আমাদের সাথে থাকার জন্য। আজকে মানে এখানেই শেষ করছি আমাদের এই ড্রাইভিং প্রফেশনের ক্যারিয়ার পর্বটি। আগামীতে নতুন ক্যারিয়ার নিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।